সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রণতরী সাজাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। আত্মবিশ্বাস নিয়ে ভোটে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বিজেপি এবং তৃণমূল। কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কয়েকদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তাই মোটামুটি প্রার্থী তালিকা প্রস্তুত করেই ফেলেছে সব দলই। 2021-এর ভুল শুধরে নিতে চায় বঙ্গ বিজেপি। সব দিক থেকেই রাজ্যের শাসক দলকে টোটালি আউট করে দিতে চায় তারা। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, গত বিধানসভা ও লোকসভা ভোটের মতো ভুল করবে না তো বিজেপি? এই আশঙ্কার পেছনে কিন্তু কারণও রয়েছে। এমন 4 জন নেতানেত্রীর নাম আপনাদের সামনে তুলে ধরব, যাদেরকে প্রার্থী করলে নিজের সর্বনাশ নিজেই করবে বিজেপি। তাদেরকে টিকিট দেওয়ার বিষয় বর্তমানে 90% নিশ্চিত বঙ্গ বিজেপি। কেন তারা ক্ষতিকর, চলুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করে অল বাটনে ক্লিক করুন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নাম্বার 4, মুকুটমণি অধিকারী। আপনারা সকলেই ভাবছেন ইনি তো তৃণমূল বিধায়ক, তাহলে এই লিস্টে কেন? আপনাদের জানিয়ে রাখি, মুকুটমণি অধিকারী ইতিমধ্যেই বিজেপিতে 1 পা বাড়িয়ে রেখেছেন। বিগত 3 মাস ধরেই তৃণমূলের ওপরতলার নেতাদের সাথে ওনার মনোমালিন্য চলছে। এমনকি নিচুতলার কর্মীরাও ওনার প্রতি অসন্তুষ্ট। যে আশায় তৃণমূলে যোগদান করেছিলেন সেই আশা তো পূরণ হয়নি, বরং একঘরে হয়ে যাওয়ার মতো অবস্থা মুকুটমণি অধিকারী। সেই জন্যই বিধানসভা ভোটের আগে ফের বিজেপিতে ফিরতে চান তিনি। শান্তনু ঠাকুরের সাথে ইতিমধ্যেই ঘণ্টা খানেকের বৈঠকও সেরে ফেলেছেন। সেই বৈঠক সফল হয়েছে বলেই দাবি করছে মুকুটমণির অনুগামীরা। এখন শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা। বিজেপি গ্রিন সিগন্যাল দিলেই উনি বিজেপিতে যোগ দেবেন, সাথে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণের প্রার্থীও হবেন। এবার আপনারা বলবেন এখানে ভুল কি আছে? মুকুটমণি একজন ডাক্তার, ইয়াং লিডার, এই রকম নেতাই তো দলের জন্য প্রয়োজন। হ্যাঁ, ওপর থেকে এটা একদমই সঠিক, কিন্তু যে বিধানসভা থেকে উনি প্রার্থী হবেন সেটার ব্যাপারে আপনাদেরকে একটু বুঝতে হবে। রানাঘাট দক্ষিণ বিজেপির একটা শক্ত ঘাঁটি। এখানে বিজেপির টিকিটে দাঁড়ালে জয় এক প্রকার নিশ্চিত, সাথে মথুয়া অধ্যুষিত। তৃণমূলের হার এখানে সময়ের অপেক্ষা মাত্র। মুকুটবাবু নিজেও সেটা খুব ভালো মতোই জানেন। নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে বিজেপিতে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। প্লাস পয়েন্ট, উনি নিজেও মতুয়া এবং শান্তনু ঠাকুরের শিষ্য। ওনার রাজনৈতিক কেরিয়ারের দিকে তাকালে আপনি অনায়াসে বুঝতে পারবেন ওনার লক্ষ্য আসলে ঠিক কী। প্রথমে বিজেপি, তারপর তৃণমূল, এখন আবার বিজেপিতে যোগ দিতে চাইছেন। ভোটে জেতার পর আবার যে তিনি পাল্টি মারবেন না, এর কি নিশ্চয়তা আছে? তাই বিজেপির উচিত এনাকে দলে না টেনে বিজেপির লড়াকু কোনো স্থানীয় নেতাকেই যেন ভোটের টিকিট দেয়া হয়, না হলে জয়ী আসন হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বর্তমান বিধায়ক। বহুদিন ধরেই রাজনীতিতে রয়েছেন তিনি, কিন্তু এখনও নিজের জায়গাটা পোক্ত করে উঠতে পারেননি। দিলীপ ঘোষের সাথে মতের অমিল বারংবার প্রকাশ্যে এসেছে। এবারও যখন একটা রব উঠেছে দিলীপ ঘোষকে খড়গপুর সদর থেকে প্রার্থী করা হতে পারে, ঠিক তখনই সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে শুরু করেছেন হিরণবাবু। হিরণ সাফ জানাচ্ছেন, খড়গপুরের মানুষ মোদিকে দেখে ভোট দেন, কে অন্য কোনো ব্যক্তিকে দেখে কখনোই ভোট দেয় না, সে যত বড়ই নেতা হোক না কেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চাইছেন খড়গপুর থেকে তিনিই দাঁড়াতে চান, দিলীপ ঘোষকে যেন টিকিট না দেওয়া হয়। কিন্তু দিলীপবাবু একেবারেই নিশ্চল, তিনি এবার খড়গপুর থেকেই দাঁড়াবেন। বলতে গেলে জেদ ধরে বসে রয়েছেন। এটা হওয়াটাই কি স্বাভাবিক নয়? লোকসভা ভোটের সময় ওনার ইচ্ছা না থাকলেও নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় প্রার্থী হতে হয়েছিল, তার ফল হাতে নাতে পেয়েছে বিজেপি। তাই এবারও যদি একই ভুল করে বিজেপি, তাহলে ফল কিন্তু ভুগতে হবেই।
অন্যদিকে বিগত 1.5 বছর ধরে খড়গপুরের মাটি কামড়ে পড়ে রয়েছেন দিলীপ ঘোষ। জনসংযোগ থেকে যোগদান সব কিছুতেই প্রত্যক্ষভাবে জড়িত উনি। খড়গপুরের মানুষ চাইছে বিজেপির টিকিট ঘরের ছেলে দিলীপকেই দেওয়া হোক, কিন্তু এত কিছুর পরেও যদি হিরণকে দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে সব কিছুই। নাম্বার 2, অরিন্দম ভট্টাচার্য। শান্তিপুর বিধানসভা থেকে প্রার্থী হতে পারেন তিনি। অবশ্য আরও একজনের নাম উঠে আসছে, তিনি হলেন বলরাম ঘোষ। এই দুজনের মধ্যে একজনকে প্রার্থী করতে চায় বিজেপি। যদি অরিন্দম বাবুকে প্রার্থী করা হয় তাহলে খুবই বড় ভুল করবে বিজেপি। তার কারণ ওনার কোনো আদর্শই নেই। একটু পিছনে যাওয়া যায়। 2016 বিধানসভা নির্বাচনে শান্তিপুর থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। পূর্ণ সমর্থন করেছিল সিপিএম। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অজয় দেকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কংগ্রেস সিপিএমের নয়নের মণিও হয়ে উঠেছিলেন অরিন্দম বাবু। তৃণমূলের প্রবল হার মধ্যেও তৃণমূলের দাপুটে প্রার্থীকে হারিয়েছিলেন অনায়াসেই। কিন্তু তাল কাটল কিছুদিনের মধ্যেই। হঠাৎই কাউকে কিছু না বলেই তৃণমূলে যোগদান করলেন কলকাতায় গিয়ে। অভিষেকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। উনি তৃণমূলে যোগ দিতেই শান্তিপুরের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রাগে ঘৃণায় উনাকে বিশ্বাসঘাতক তকমা দেয় শান্তিপুরের মানুষ। ভেবেছিলেন তৃণমূলে গিয়ে বড় পদ পাবেন, কিন্তু কোথায় কি সুবিধাই করতে পারলেন না। কিছুদিন উদাও হয়ে যাওয়ার পর বিজেপিতে যোগদান করেন। তারপর গত বিধানসভা ভোটে জগদ্দল থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন, কিন্তু সেখানেও ভোটে হারতে হয় তাকে। এরপরেই রাজনীতি থেকে দূরে সরে যান। কিছু মাস পরে বিজেপি ত্যাগ করেন অরিন্দম বাবু। এরপর কেটে গিয়েছে 4 বছর। ভাগীরথী নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। শান্তিপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তনও ঘটেছে। বিজেপির অন্যতম শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে শান্তিপুর। সিপিএম কংগ্রেসের প্রাক্তন কর্মী সমর্থকদের একটা বড় অংশই বর্তমানে বিজেপিকে সমর্থন করে। সাথে তৃণমূলের গোষ্ঠীকন্দল বিজেপির শক্তিকে আরও মজবুত করে তুলেছে। বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে যেই লড়ুক না কেন 100% জিতবেই। 2025 থেকেই আবার শান্তিপুরে যাতায়াত শুরু করে দিয়েছেন অরিন্দম বাবু। তবে হ্যাঁ, কোনো প্রতীকে নয়, বরং মানুষের পালস বোঝার চেষ্টা করছেন তিনি। পেশায় আইনজীবী এই নেতা ভালো মতোই বুঝতে পারছেন শান্তিপুরে বর্তমানে কার হাওয়া ভালো। বর্তমান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তৃণমূলের। তবে গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, কিন্তু লোকসভা আসন হাতছাড়া যাতে না হয় তাই বিধায়কের পদ থেকে ইস্তফা দেন। ফলে উপনির্বাচন হয়, সেখানেই জয়লাভ করে তৃণমূল। এবার শান্তিপুরে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব কম ব্রজকিশোর বাবুর। ইতিমধ্যেই তৃণমূলের সাথে একবার বৈঠকও সেরে ফেলেছেন অরিন্দম বাবু, কিন্তু তিনি ভালো মতোই জানেন তৃণমূলের হাওয়া খারাপ শান্তিপুরে। এরপরেই বিজেপির ওপরতলার নেতাদের সাথে বৈঠক করেন অরিন্দম বাবু। কয়েকদিন আগে শান্তিপুরে বিজেপির কিছু কর্মসূচিতে দেখাও গিয়েছে অরিন্দম বাবুকে। শান্তিপুরের মানুষ মোটের ওপর ধরেই নিচ্ছে বিজেপির প্রার্থী হচ্ছেন অরিন্দম ভট্টাচার্য, কিন্তু এখানেই সব থেকে বড় ভুল করতে চলেছে বিজেপি। ভোটে জেতার পর গোটা রাজ্যের হাওয়া বুঝে ফের একবার পাল্টি মারতে পারেন তিনি। যদি বাই চান্স তৃণমূল ক্ষমতায় ফেরে তাহলে ফের যে তৃণমূলে যাবেন এটা এক প্রকার নিশ্চিত। আর তৃণমূল তো নিজেও জানে শান্তিপুরে ডাইরেক্ট লড়াই করে জয় ছিনিয়ে আনা এক প্রকার অসম্ভব। তাই পরবর্তীতে ঘুরিয়ে শান্তিপুর দখলের মরিয়া চেষ্টা করবে তৃণমূল। তাই বিজেপির উচিত স্থানীয় কোনো লড়াকু নেতাকে প্রার্থী করা, যাতে পরবর্তীতে কোনোভাবে জেতা আসন হাতছাড়া না হয়। 1 নম্বর, সোনালী গুহ। বর্তমানে সোশ্যাল মিডিয়া কুইন সোনালী দেবী। এনার কাজই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা। কিছু সংবাদ মাধ্যমও এনার পিছনে সবসময় ঘুরঘুর করতেই থাকে। কখন কি ফ্লোতে বলে দেবেন সেটাই হটকেকের মতো খাবে পাবলিক। মমতা ব্যানার্জি কি ইয়াং লাইফে প্রেম করেছেন, বিয়ে করে ডিভোর্স করেছেন, কারোর সাথে কিছু করেছেন নাকি? তিনি কি প্রেগনেন্সি অ্যাবর্ট করেছেন? করে থাকুক বা না থাকুক, যা করেছেন বেশ করেছেন। রাইট টু রিপ্রোডাক্টিভ অ্যাটোনমি প্রতিটি ভারতীয় মেয়েকে সাংবিধানিকভাবে 21 নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রযোজনের স্বায়ত্তশাসন। সোনালী গুহর এইসব গল্পকে মিডিয়া এত গুরুত্ব দিচ্ছে যাতে ক্ষতি বিজেপিরই হচ্ছে।
রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন এবং পলিসিতে কি ভুল করে চলেছেন সেই নিয়ে কখনো সমালোচনা করতে দেখা যায় না এই সোনালী দেবীকে। কেবলমাত্র সংবাদ মাধ্যমে ভেসে থাকার প্রবল চেষ্টা চালিয়ে যান তিনি। মানুষ প্রথম শুনতে চাইলেও আস্তে আস্তে এনার প্রতি বৃতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। পাড়ার কুচুটে কাকিমাও ভাবেন অনেকে। কয়েক বছর আগে দিদি বলে পাগল হয়ে যাচ্ছিলেন এই ভদ্রমহিলা, আর এখন ওনার বিরুদ্ধে এমন মন্তব্য করে চলেছেন যেটা নাকি ওনার মাও জানতেন না। এরপরেও যদি বিজেপি এই ভদ্রমহিলাকে ভোটে টিকিট দেয় তাহলে এটাই হবে বিজেপির সব থেকে বড় ভুল। এনাকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল বিজেপির জন্য। এখনই যদি এত কিছু বলেন তাহলে টিকিট পেলে ধরাকে সরাগান করবেন তিনি। তখন এমন মন্তব্য করবেন তাতে বিজেপির ক্ষতি হবে অনেক বেশি। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মোদি, অমিত শাহ এনারা কখনোই মমতার পার্সোনাল লাইফ নিয়ে আক্রমণ শানান না, কারণ ওনারা জানেন ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ মানুষ ভালো চোখে নেয় না। বঙ্গ বিজেপির নেতারা অনেক সময় আক্রমণ করলেও একটা লিমিট অবধি, তার বেশি কিন্তু নয়, কারণ সকলেই অবগত। দেখার বিষয় এই চার মহান মানুষকে বিজেপি টিকিট দেয় কিনা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।